আগামীকাল থেকে বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্যজনক মাস শুরু হবে, শোকের মাস। 1975 সনের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা অর্থাৎ বাঙালিরা, শুধু দল নয়, বাঙালিরা অগস্ট মাসটাকে শোকের মাস হিসেবে পালন করি। আমি আজকের কথা বলার শুরুতেই গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের ইতিহাসের কালজয়ী মহামানব বঙ্গবন্ধুর প্রতি এবং যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি। এখানে একটু মনে করিয়ে দেই যে বছরটা জঙ্গি হামলার কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্থানান্তরিত হতে হলো, সেই বছরটাও কিন্তু অগস্টে আমাদের শোক মিছিল করার কথা ছিল। সেই মিছিলটা করতে প্রশাসনের কিছু লোক উদ্বুদ্ধ করেছিল আওয়ামী লীগ নেতাদের যে মিছিল করার দরকার নাই, কনফ্রন্টেশনের দরকার নেই, আমরা সব দেখব। সেদিন যদি আমরা শোক মিছিল বা আমরা রাস্তায় থাকতাম, তাহলে বাংলাদেশের যে জঙ্গিরা, সাম্প্রদায়িক গোষ্ঠী, স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধু কন্যা এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে বিব্রতকর অবস্থায় ফেলেছে, এটা ফেলতে পারতো না। সেই ক্ষেত্রে আমার মনে হয় কিছু বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকতার শিকার আমরা হয়েছি। এটা হলো আমার সূচনা কথা। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে মানবাধিকার অবস্থার অবনতি ঘটছে। আপনি যেটা বললেন, হিউম্যান রাইট ওয়াচের রিপোর্টের প্রেক্ষিতে বাংলাদেশের প্রথম আলো রিপোর্ট করেছে। এর সঙ্গে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই, অবস্থার অবনতি ঘটবে কি? মানবাধিকারই তো নাই, তার অবনতি ঘটবে কোথায়? মানবাধিকার বলতে যেটা বোঝায়, আমি একজন আইনজীবী, প্রায় 40 বছরের মতো আইন পেশায় আছি। মানবের অধিকার যেটা, সেটাই নাই। ধরুন, বাংলাদেশে জুলাই আগস্টের সহিংসতায় বেশ কিছু লোক মারা গেছে। এর ভিতরে ছাত্র আছে, আওয়ামী লীগের নেতা কর্মী আছে, পুলিশ আছে, বিভিন্ন প্রক্রিয়ার মানুষরা তার ভিতরে আছে। এই ক্ষমতাসীন সরকার, যারা নিজেদের দাবি করেন সরকার, তারা একটা নোটিশ দিয়ে বললেন যে ওই সময় যারা সরকারি দায়িত্বরত আছে অথবা মবের কারণে মারা গেছে, তারা কোনো বিচার চাইতে পারবে না। তো একটা হত্যাকাণ্ড হলো পৃথিবীর সবচেয়ে জঘন্য অপরাধ, যার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। এর চেয়ে বড় কোনো অফেন্স কিন্তু পৃথিবীতে নেই। এবং আমাদের সংবিধানে লেখা আছে, কোনো অপরাধীকে দায় মুক্তি দেওয়া যাবে না। তা আমাদের দেশের সর্বোচ্চ আইনটা আমাদের সংবিধান। সংবিধান বিদ্যমান থাকা অবস্থায় এই যে সুদ ব্যবসায়ী ইউনূস, সে ঘোষণা দিয়ে দিল যে ওই সময় যারা মারা গেছেন, কয়েক হাজার পুলিশ এবং আওয়ামী লীগ নেতা কর্মী, সরকারি দায়িত্ব পালনরত অন্যান্যরা, তাদের হত্যাকাণ্ডের বিচারই করা যাবে না। একটা হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, এটা যদি কোনো রাষ্ট্রযন্ত্র থেকে বলে, তাহলে আর মানবাধিকার থাকে কোথায়? দ্বিতীয় হচ্ছে, রাস্তাঘাটে যাকে যেখানে পাচ্ছে সেখানে তাকে মেরে ফেলতেছে। আওয়ামী লীগ একটা লিস্ট প্রকাশ করেছে, তাতে 205 জন আওয়ামী লীগের নেতা কর্মীকে রাস্তাঘাটে মেরে ফেলা হয়েছে এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে প্রায় 47 জন। জেলখানায় এই ভেরি রিসেন্টলি নেত্রকোনার একজন এমপি কে মেরে ফেলা হয়েছে, বগুড়ায় 4 জন, বিভিন্ন জায়গায়। এর কোনোটাই মামলা হচ্ছে না। গোপালগঞ্জ, যেটা বঙ্গবন্ধুর জন্মস্থান, বাঙালির তীর্থস্থান, সেই তীর্থস্থানে আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ এবং জঙ্গি বাহিনী এরা মিলে নির্বিচারে যে নিরীহ মানুষদের হত্যা করলো, তাদের হত্যা হওয়ার পরে পোস্টমর্টেম পর্যন্ত করতে দিচ্ছে না। অর্থাৎ ময়না তদন্ত যে কিভাবে মৃত্যু হলো সেটাও করতে দিচ্ছে না, মামলা দিতে দিচ্ছে না। তো সারা বাংলাদেশে এই যে অবস্থা, একটা গণতান্ত্রিক সরকারকে জোর করে উচ্ছেদ করে দেওয়া হলো, এতে তো মানবাধিকার মোটেই নাই। তো অবনতি ঘটার তো আর জায়গা নাই। এমন পর্যায়ে চলে গেছে যে এইসব পত্র পত্রিকা মুখে কুলু পেটে বসেছিল, এখন ধীরে ধীরে তাদেরও যখন দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তারা কথা বলা শুরু করেছে। সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে। এই অবস্থায় বাংলাদেশের অবস্থা খারাপ না, এর চেয়ে খারাপ অবস্থা বাংলাদেশে কোনোদিন হয়নি। অর্থাৎ আমি যে কথাটা আপনাকে বলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু নাই। পুলিশের সামনে সাবেক প্রতিমন্ত্রী মনুজান সুপিয়ানের নেফিউকে মেরে ফেলা হলো, পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ বলে আমাদের কিছু করার নাই। কোর্টে কাস্টডিতে থাকা অবস্থায় আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন একসময় হাসানুল হক ইনু, আমাদের অ্যাপিলেট ডিভিশনের জাজ শামসুদ্দিন চৌধুরী মানিক, তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করতেছে কোর্টের ভিতরে। আমির হোসেন আমুর লয়ার স্বপন বাবু, তাকে কোর্টে এজলাসের ভিতর মারধর করে রক্তাক্ত করে কোর্ট থেকে বের করে দিচ্ছে। একটা ডাক্তার রাজা কৃষিমন্ত্রী ছিলেন, তার লয়ার এনগেজ হয়েছিলেন দীপু নামক একটা লয়ার, পরের দিন রাতে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। 93 জন লয়ার যাদের আওয়ামী লীগের সঙ্গে এফিলিয়েশন আছে, তাদেরকে একটা মালায় গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যাতে
গ্রেপ্তারকৃত আসামিদের পক্ষে কেউ কোথাও দাঁড়াতে না পারে, তাহলে বিচার ব্যবস্থা এখন তাদের আজ্ঞাবহ। তাদের হুমকির মুখে, তাদের হামলার মুখে প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের প্রায় সব বিচারপতিরা রিজাইন দিয়ে বাড়ি চলে যেতে বাধ্য হয়েছে। 5 জন বিচারপতিকে চাকরিচ্যুত করা হয়েছে, 10 জনাকে লং লিভে পাঠানো হয়েছে। অন্য বিচারপতিদের কোর্টে গিয়ে মবের লোকরা বলে এই অর্ডার দিবেন, এই অর্ডার দিবেন না, এইটা দিলে থাকতে পারবেন, এইটা দিলে থাকতে পারবেন না। ফলে জুডিশিয়ারি এখন তাদের নিয়ন্ত্রণে। তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই, প্রশাসন নাই, পুলিশ নাই, বিচার বিভাগ নাই, রাস্তাঘাটে খুন খারাপি। ফলে গোটা দেশটা একটা কি বলবো, একটা নরকে পরিণত হয়ে আছে। রেজাল ভাই, আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় আসতেছে যে একটা পরিকল্পনা হচ্ছে যে ঢাকা কাশিমগঞ্জ যে কারাগারটা আছে সেই কারাগারে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা সিনিয়র বা যাদের মানে খুব প্রভাবশালী আওয়ামী নেত্রী তাদের যারা অ্যারেস্ট হয়েছিলেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে। অনেকেই বলছেন আর একটা জেল হত্যার পরিকল্পনা হচ্ছে বলে শোনা যাচ্ছে। এই বিষয়টা কি জানেন কিনা বা এই বিষয়ে কি বলবেন? দেখুন, কোনো কিছুই অবিশ্বাস্য না, যদিও কোনো নিশ্চিত তথ্য আমার কাছে নাই, কিন্তু এদের হাতে কোনো কিছু অবিশ্বাস্য না। বগুড়া, ছোট্ট একটা জেলা, বগুড়া কারাগারে আওয়ামী লীগের 4 জন নেতাকে মেরে ফেলা হয়েছে, তাদের পোস্টমর্টেম করতে দেওয়া হয়নি। এই যে আমি একটু আগে বললাম নেত্রকোনার আমাদের এমপি, তাকে বেদমভাবে টর্চার করে ডেড বডিটা বাইরে বের করে এনেছে। কাজে এরা যেমন রাস্তাঘাটে মানুষ মেরে ফেলতেছে, কোনো বিচার হবে না, এটা তাদের ঘোষণা আছে। ফলে জেলখানার ভিতরে ওই 1975 সনের 3রা নভেম্বরের মতো আমাদের নেতৃবৃন্দকে যে হত্যা করবেন এটা বলা যায় না, কারণ আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করার জন্য 75-এর 15 আগস্ট নির্মমভাবে বঙ্গবন্ধু এবং তার সহযোগী যারা তাদের অনেককে মেরে ফেলা হয়েছে। 3রা নভেম্বর জেলখানায় মারছে। আবার 2004-এর 21শে আগস্ট শেখ হাসিনাকে দল শূন্য, নেতা শূন্য করার জন্য তাকে সহ গ্রেনেড মেরে অনেককে মেরে ফেলা হয়েছে। ফলে এই যে আপনি আশঙ্কার কথাটা বলছেন, আমরাও আতঙ্কিত যে এদের দ্বারা অবিশ্বাস্য কিছু না, কারণ এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী পক্ষ। এদের আক্রোশটা হলো বাংলাদেশকে কেন স্বাধীন করা হয়েছিল, দেশটা কেন একটা সেকুলার রাষ্ট্রে পরিণত করা হলো। সেই সময় যারা পরাজিত শত্রু পাকিস্তান এবং বড় আর একটি রাষ্ট্র যারা সাহায্য করেছিল, তারা সম্মিলিতভাবে কিন্তু মেটিকুলাস ডিজাইন করে এই ঘটনাটি ঘটিয়েছে। কাজে আমরা আশঙ্কা করছি এমন কোন ঘটনা ঘটতে পারে। তবে আশার কথাটা হচ্ছে বাংলাদেশের মানুষ এখন ফুঁসে উঠেছে। আর যদি একটি হত্যাকাণ্ড সংগঠিত হয়, এই যারা ইউনুস এবং ইউনুস গং, এরা বাংলাদেশ থেকে পালাবার সুযোগ কেউ পাবে না। কঠিন পরিস্থিতির মোকাবেলা তাদের করতে হবে। যে আরেকটা বিষয়, আপনি নিয়মিতই টক শোতে বাংলাদেশের জন ছিলেন, মন্ত্রী ছিলেন এবং রাজনীতিকরণ টক শোতে এক কথা বলতেন। আজ আমরা দেখছি যে মিডিয়াকে, বাংলাদেশের মিডিয়া বলেন বা আমাদের যারা সহকর্মী আছেন, মিডিয়ায় কিন্তু কোন নিউজ আসতেছে না, আমরা কোন তথ্য পাচ্ছি না। দেশের বাইরে হাজার হাজার প্রবাসীরা প্রতিনিয়ত মেসেজ করেন কি হচ্ছে বাংলাদেশে। এটা কি একটা, আপনার কি বলবেন যে এই মিডিয়া যে নিউজগুলা, আমরা কোন মূলধারা মিডিয়ায় আমরা বাংলাদেশের কোন নিউজই দেখতে পাচ্ছি না, এই বিষয়ে কি বলবেন? দেখুন, বাংলাদেশের 3টি পত্রিকা, প্রথম আলো, ডেইলি স্টার এবং নিউজ, মানে উল্লেখযোগ্য পত্রিকা, এই 3টি পত্রিকার এডিটর ছাড়া কোন গণমাধ্যমের, সেটা ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়া, কোন জায়গায় কেউ নাই। জোর করে সরিয়ে দিয়ে সেখানে এই জঙ্গিদের মনোপুত যারা, তাদেরকে অফিসে বসিয়ে দেওয়া হচ্ছে। চিফ রিপোর্টার, সিটি এডিটর থেকে শুরু করে এডিটর, নিউজ এডিটর সব বাইরের লোক নিয়ে বসে দেওয়া হচ্ছে। এমনকি প্রশ্ন করার কারণে 5 জন সাংবাদিকের চাকরি চলে গেল। তাও কাকে? একটা সংস্কৃতি মন্ত্রীকে, গান বাজনার মন্ত্রীকে, বড় কেউকে না, প্রশ্ন করার জন্য চাকরি চলে গেল। কালের কণ্ঠে একটা প্রেস লিস্ট ছাপাবার কারণে ভয়ঙ্কর পরিস্থিতি হলো সেখানে। প্রথম আলোর মতো পত্রিকা বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বিজয় দিবসে বিজয়ের মহানায়কের নামটি পর্যন্ত লিখতে পারে নাই। 26শে মার্চ স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর ছবি ছাপানো তো দূরের কথা, নামটিও লিখতে পারে নাই। এমন ভাবে তাদের গলা টিপে ধরা হয়েছে। ফলে বাংলাদেশে মিডিয়ার এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত মিডিয়া। এই জন্য আমাদের মানব জমিনের এডিটর মতিউর রহমান চৌধুরী বলছেন যে যেখানে প্রশ্ন করার জন্য চাকরি চলে যায়, সেখানে আমরা আজ্ঞাবহ মিডিয়া ছাড়া আমরা আর কি বলতে পারি। নুরুল কবির একই ভাষায় কথা বলছেন
মাসুদ কামাল, তৃতীয় মাত্রা জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক আজিজ সাহেব, এরকম সবাই বলতেছেন বাংলাদেশের মিডিয়া এখন বর্তমানে যারা ক্ষমতা অবৈধ দখলকারী এদের প্রেসক্রিপশনে চলে। আমি একটা উদাহরণ বলি, কিছুদিন পূর্বে একটা নিউজ ছাপা হয়েছে, এই নিউজে বলছে লন্ডনে থাকা আওয়ামী লীগের মন্ত্রীরা সম্পত্তি বিক্রয়ের জন্য পাগল হয়ে গেছেন, কারণ এগুলো সিজ হয়ে যেতে পারে। তাই একটা মিডিয়ায় আমার ছবিও দিয়েছে অন্যদের সঙ্গে। আমি সেই মিডিয়া যোগাযোগ করে বললাম এই নিউজটার ভিত্তিটা কি, বলে গার্ডিয়ান পত্রিকায় এই নিউজটা এসেছে। তা আমি গার্ডিয়ান পত্রিকার কপি বের করলাম, তারা আমি বললাম কই গার্ডিয়ানে তো আমার নামটি নাই, তাহলে কিসে পাইলেন? পরে উনি আবার খোঁজ খবর নিয়ে বললেন যে হ্যাঁ গার্ডিয়ান আপনার নাম নাই, কোনো না কোনো কারণে আপনার নামটা আসছে। আমি বললাম তাহলে একটা সংশোধনী দেন। উনি গোপনে বললেন সংশোধনী দেওয়ার ক্ষমতা আমার নাই। তাহলে রেফারেন্স যেটা সেখানে আমার নাম নাই। আমার তো সারা দুনিয়ায় কোনো জায়গায় এক কাঠা জমি নাই, একটা ফ্ল্যাট নাই, প্লট নাই, লন্ডনে কেন পৃথিবীর কোনো দেশে নাই। আমার ছবি দিয়ে দিলেন যে আমি জায়গা বাঁচার জন্য প্রস্তুত হয়ে গেছি। এভাবেই গয়ে বলছে থিওরিতে বাংলাদেশের মিডিয়া চলছে। আপনি আজকে একটা ঘটনা তৈরি করে দেবেন মৃত লোকের নামে, হুবহু ওইটা ছাপা হবে, এবং ওইটা যে পত্রিকায় ছাপা হবে 1 ঘন্টার ভিতর দেখবেন অনলাইনে সব পত্রিকা সেটা ছাপছে। কারণ ওহিনাজেল হয়, ওহি তো বুঝেন, ওহিনাজেল হয়, সব কানে ওই নিউজ করতে হবে। এই জন্য মিডিয়ার কাছ থেকে বাংলাদেশে কিছুই আশা করার মতো অবস্থা মোটেই নেই। জি রেজাল্ট ভাই, আরেকটা বিষয় আজকে দেখছেন হয়তো, আপনার সেনাবাহিনী তারা ফেস ব্রিফিং করেছে গোপালগঞ্জের যে হত্যাকাণ্ড বা ঘটনা নিয়ে। তারা বলছে এনসিপি নেতাদের মানে জীবন আশঙ্কাজনক অবস্থায় ছিল, তাদেরকে মেরে ফেলা হতো, তাদের রক্ষার কারণে সেনাবাহিনী এটা করছে। তাহলে প্রশ্ন হলো যে 4 জন বা 5 জন যে মারা গেল তারা কি মানুষ না? তাদের কি জীবনের মূল্য নেই? কি বলবেন? আমি সেনাবাহিনী প্রেস ব্রিফিংটা দেখিনি। আমি যদি আপনার কথাটাকে রিলাই করি তাহলে আমি একজন লয়ার, আমি কনস্টিটিউশন জানি, বাংলাদেশের আইন জানি। আইনে বলা আছে যদি আপনি আক্রান্ত হন, আপনি বা আপনার কাছে কেউ আক্রান্ত হন, যে আক্রান্ত আপনার মনে হবে যে ডেফিনেটলি ভাবে আপনাকে মেরে ফেলা হবে, খুন করা হবে, তখন আপনি আত্মপক্ষ সমর্থনের জন্য পাল্টা আঘাত করতে পারেন, প্রতিরোধ করতে পারেন। এখন প্রতিরোধ করতে হলে আপনাকে কিন্তু প্রথমে প্রমাণ করতে হবে যে আপনাকে যিনি আক্রমণ করতে আসছেন তার কাছে মারণাস্ত্র ছিল, তিনি এমন ভাবে আসছেন তখন তাকে প্রতিরোধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। প্রতিরোধ কিভাবে হতে পারে? আপনি টিয়ার গ্যাস ছুটতে পারেন, আপনি রাবার বুলেট ছুটতে পারেন, তাতে যদি প্রতিরোধ না হয় আপনি তার কোমরের নিচে গুলি করতে পারেন, তাতে যদি সম্ভব না হয় তাহলে তাকে আপনি গুলি করবেন। এখন যে কয়জন মারা গেছে এদের কারো কাছে মারণাস্ত্র ছিল না, এবং তারা মৃত্যুর মুখে পড়েছে যখন তারা দৌড়ে যাচ্ছে। সে আপনাকে আক্রমণ করছে না, সে যখন চলে যাচ্ছে তাহলে আপনি গুলি করছেন পিছন থেকে, তাহলে সে তো আপনাকে আক্রমণ করে নাই। এবং তাদের কারো কাছেই আপনাকে আক্রমণ করে মেরে ফেলতে পারে বা এনসিপির কাউকে মারতে পারে এমন কোনো মারণাস্ত্র ছিল না। এবং যে কজন মারা গেছে, কেউ দোকানদার, কেউ রিক্সাওয়ালা, এরা কেউ আক্রমণ করতে আসছে বা পুলিশের লোক আহত হয়েছে, বিজিবির লোক আহত হয়েছে, র্যাব আহত হয়েছে বা আর্মি আহত হয়েছে, অথবা তাদের কাছে কোনো অস্ত্র ছিল, এর কোনো প্রমাণ পাওয়া যায় নাই। ফলে তাদেরকে মারার জন্য যে এখন যে অজুহাতটা বলা হচ্ছে, যে কৈফিয়তটা দেওয়া হচ্ছে, এটা গ্রহণযোগ্য না, আইনের দৃষ্টিতেও না, বাস্তবতা সম্মতও না। জি, আরেকটা বিষয় জানতে চাইবে আমাদের দর্শকরাও, এই বিষয়গুলো জানতে অনেক কমেন্টস আসছে, আপনার কথাগুলো আমি শুনছিলাম। মানে দর্শকরা অনেক প্রশ্ন করছেন যে রাজপথে বা আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে, বিশেষ করে আওয়ামী লীগ কর্মী যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারাই প্রশ্নগুলো করছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, ওই ডক্টর ইউনূসের একটা গোয়েবলস আছে, সারাদিন মিথ্যা কথা বলে, ওটার নাম শফিক। সে বলছে আওয়ামী লীগ বলতেই দেশে কেউ নাই, ওরা শুধু ফেসবুকে হাম্বিতম্বি দেয়, দেশে বলে আওয়ামী লীগ নাই। এখন এই যে গ্রামের একটা গল্প রূপ আপনিও জানতে পারেন যে অন্ধকারে চলার সময় একটা গাছের পাতা পড়লে বলে কে রে, আবার সামনের থেকে একটা বাতাস আসলে বলে আমি কিন্তু ভয় পাই না। সারা বাংলাদেশে আওয়ামী লীগ, কারণ 1/3 মানুষ নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ করে। 1/3 মানুষ, আপনি যদি 18 কোটি ধরেন তাহলে 6 কোটি। এই 6 কোটি মানুষের এটা বাংলা ফোক গান আছে যে আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। যেসব মানুষের মনের ভিতর আওয়ামী লীগ, তাকে এই কার্যক্রম স্থগিত করে কিছু করা যায় না। সারা বাংলাদেশের ভিতরে এখন 110 জন এমপি কারাগারে, 38 জন মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রীরা কারাগারে, আর
সমকালের রিপোর্ট অনুযায়ী 3,59,000 লোককে গ্রেপ্তার করছে। জেলখানার ক্যাপাসিটি 45,000, সেখানে এখন 82,000 পর্যন্ত হতে পারে। তা 3.5 লাখ তো অ্যারেস্টই করছে সমকালের রিপোর্ট। আর আমি যে আপনাকে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দিলাম, জেলখানায় আর লোক ধরতেছে না। আমরা মবের হাত থেকে বাঁচার জন্য মাত্র কিছু লোক বাইরে আছি, অধিকাংশ লোকই বাংলাদেশে আছে। আত্মনিয়ন্ত্রণের জন্য প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা কিন্তু প্রত্যেকটা নাগরিকের আছে। আপনি আক্রান্ত হলে আমার দ্বারা, আপনি আমাকে আক্রমণ করার ক্ষমতা রাখেন। তা বাংলাদেশের যে মানুষদের এখন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আইনের অধিকার, মানে আশ্রয় নেওয়ার অধিকার, এটার দ্বারা যারা বঞ্চিত হচ্ছেন, তারা যদি এখন প্রতিরোধ গড়ে তোলে, তাহলে ইউনুস এবং ইউনুস গং, এই ইউনুসের কাশিমবাজার কুঠিতে যারা আছে, এরা পালাবার জায়গা পাবে না। আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা সুসংগঠিত আছেন, আপনাদের দীপ্ত প্রত্যয় আছে, শেখ হাসিনার মতো আওয়ামী লীগের প্রাণ শক্তি আছেন। আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলব এবং সেই প্রতিরোধ বাংলাদেশে গোপালগঞ্জে দেখা গেছে নিরস্ত্র অতি সাধারণ মানুষরা প্রতিরোধ গড়ে তোলার ফলে আর্মির সাজোয়া যানের ভিতরে ইঁদুরের গর্তের ভিতর যেভাবে ঢোকে সেইভাবে ঢুকে পালিয়ে গেছে। আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ দিয়ে আত্মরক্ষা হয় না। কক্সবাজারে গেছে, ধাওয়া খাইছে। ময়মনসিংহে গেছে, দৌড়াচ্ছে, লোকজনে ব্যঙ্গ করে বলে দৌড় প্রতিযোগিতায়। গাজীপুরে গেছে, মার খেয়েছে। এই চট্টগ্রামে গেছে, বোতল ছুঁড়ে মারছে। দেশের সমস্ত বাহিনী দিয়ে রক্ষা হচ্ছে না। আসুন আমরা সম্মিলিতভাবে শেখ হাসিনার যে নির্দেশিত পথ, সেটাকে অনুসরণ করব। ভয় পাবার কোনো কারণ নাই। আওয়ামী লীগ এখন অধিক শক্তিশালী। যারা আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করত, তারাও এখন বলতেছে যে শেখ হাসিনার আমল অনেক অনেক ভালো ছিল। তীব্র আওয়ামী লীগ বিরোধী 4 জন সাংবাদিকের নাম বলি: সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, এছাড়া আরো আছে। তারাই এখন বলতেছে যে আওয়ামী লীগ আমল অন্তত কথা বলা গেছে, এখন তো তাও নাই দেশে। ফলে সমস্ত মানুষ যারা বিভ্রান্ত হয়েছিল, তারাও এখন বুঝছে যে আমাদেরকে প্রতারিত করা হয়েছিল। ওই যে ওদের নেত্রী উমামা ফাতেমা, তারপর নীলা ইসরাফিল, তারপর চিত্রনায়িকা বাঁধন, সবাই মিলে এখন বলতেছে যে আন্দোলনটা বৈষম্য বিরোধী ছিল না, এটা মানি মেকিং মেশিন এবং মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা যাওয়ার একটা নীল নকশা ছিল, ষড়যন্ত্র ছিল। এবং ওরাই বলতেছে যে আমাদের এই বৈষম্য ছিল না, টার্গেট ছিল শেখ হাসিনাকে হটানো। কাজে শেখ হাসিনা পূর্বে যেটা বলেছিলেন সেটাই হচ্ছে বাস্তবতা, যে একটি বড় রাষ্ট্র বাংলাদেশকে আজ্ঞাবহ করতে চায়, স্বাধীনতার পরাজিত শক্তিরা দেশে ঢুকতে চায় এবং তারা পোর্ট, আমাদের করিডোর, বিভিন্ন জায়গায় তাদের বেস বসাতে চায়। সে কারণেই তারা শেখ হাসিনাকে সরাতে এই প্ল্যান করেছিল। যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ভয় পাবেন না, দ্বিগুণ শক্তিতে আমরা ইনশাল্লাহ খুব শিগগিরই প্রতিরোধ গড়ে তুলব। এই অবৈধ ক্ষমতা দখলকারীরা পালাবারও সুযোগ পাবে না ইনশাল্লাহ। যে আরেকটা প্রশ্ন, রেজাউল ভাই, আমাদের অনুষ্ঠানে মেজর অবসর আখতারুজ্জামান ভাই মানে নিয়মিত আসেন, আজকেও আছে 5টায় প্রোগ্রাম। উনি একটা কথা বলেছেন যে বিভিন্ন হলে হলে অস্ত্র মজবুত করা হচ্ছে, বাংলাদেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং নেওয়ার একটা প্রক্রিয়া চলছে। এবং উনি ইঙ্গিত করেছেন যে ইরানের মতো একটা বিপ্লব করার জন্য বিশেষ করে জামাতে ইসলাম তাদের সেই প্রচেষ্টা করে যাচ্ছে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, মেজর আখতারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি একজন সাহসী মানুষ। তিনি একটা দল করলেও কখনো অন্ধ থাকেন না। তিনি খুবই স্পষ্টবাদী মানুষ। আমি তার সঙ্গে ইন্ডোর্স করে বলবো, শিবিরের এক নেতার বক্তব্য ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। তিনি বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা হলে যে অস্ত্র আছে তা দিয়ে গোটা রাজশাহী আমরা করতে পারি। আবার এই যে বৈষম্য বিরোধী নামে যে জঙ্গি বাহিনী, এই জঙ্গি বাহিনীর একাধিক নেতা পাবলিকলি বলছে 5 আগস্ট শেখ হাসিনার পতন না হলে আমরা অস্ত্র তুলে নিতাম। সে প্রস্তুতি আমাদের ছিল, আমাদের ভিডিও রেডি করা ছিল। তো অস্ত্র যারা তুলে নিতেন, নিশ্চয় তাদের কাছে অস্ত্র আছে, তুলে নিতে হলে অস্ত্র থাকার কথা। তো অস্ত্রধারী এই ব্যক্তিরা, এরা কিন্তু স্বাধীনতার পরাজিত শত্রু। জামাতের এক নেতা জেলখানার ভিতরে বসে, জেলখানায় কারারুদ্ধ বিএনপির আর এক নেতা ডাক্তার সায়ন্তনীকে বলছেন যে এই নাহিদ ইসলাম কিন্তু আমাদের প্রোডাক্ট,
আবার যারা ছাত্রলীগের অবয়বে ছাত্রলীগের ভিতর থেকে শিবির করেছে তারাও কিন্তু হেলমেট পরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে ছাত্রলীগের উপরে ইমেজ সংকটের মতো একটা অবস্থা সৃষ্টি করেছিল। আর জঙ্গি বাহিনী বাংলাদেশে এই জামাত শিবির, এই মেটিকুলাস ডিজাইনের, এদের কাছে অস্ত্র থাকা অস্বাভাবিক না। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি, পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু বিশ্বের বুকে অত্যন্ত খ্যাতিমান একটা বড় সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর সশস্ত্র যোদ্ধাদের নিরস্ত্র বাঙালিরা পরাজিত করে সোহরাওয়ার্দী উদ্যানে নাকে খত দিয়ে পাকিস্তানে পাঠিয়েছে। কাজে যদি অস্ত্র কেউ ধারণ করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের মানুষরা তারা কিন্তু তাদের প্রতিরোধ গড়ে তোলার জন্য যা কিছু করার লাগে সেটা করবে, গৃহযুদ্ধ করে পরিত্রাণ পাবে না। আমরা ৭১-এ শিক্ষা নিয়েছি, ৭৫-এ শিক্ষা নিয়েছি। এখন যেভাবে প্রতিরোধ করব, যদি ওভাবে তারা এগিয়ে আসে, সেই প্রতিরোধ মোকাবেলা করার মতো ওদের পূর্বপুরুষরাও পারে নাই, ওরাও পারবে না। জি রেজাউল ভাই, আমরা কিছু প্রশ্ন দর্শকরা করছেন। আমি একটা বিষয় আপনাকে বলি, যেটা হচ্ছে যে আমি বিশেষ করে প্রবাস দর্পণ আমরা গত 5 বছর ধরে টক শো করি এবং নিয়মিতই আওয়ামী লীগের এমপিরা আসতেন বা বিএনপি নেতারা অনেকেই আসেন আমাদের অনুষ্ঠানে। 2023 সালে 15 ডিসেম্বর হয়তো আপনি দেখেছেন, প্রথমত একটা নিউজ এসেছিল যে আপনার এটা রাশিয়ান গোয়েন্দা সংস্থা বলছিল যে যদি আওয়ামী লীগ 7 জানুয়ারি 24-এ নির্বাচনে ক্ষমতায় আসে, আরব বসন্তের মতো আন্দোলন করে এই শেখ হাসিনা সরকারকে পতন ঘটানো হবে। তখন আমি আমাদের অনুষ্ঠানে ডাক্তার আব্দুল আজিজ এমপি ছিলেন, আমি প্রশ্ন করেছিলাম যে এই যে বিষয় আপনারা কিভাবে দেখছেন। উনি বলছিলেন যে এটা আরব না, এটা বাংলাদেশ। তারপর কিন্তু ঠিকই ওরা ঘটায় ফেলছে। তারপর বলি, আমরা গত বছর 20 জুলাই আমার অনুষ্ঠান থেকে আওয়ামী লীগের এমপিরা ছিলেন, আমি বলছিলাম যে এরা কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে, আপনারা কেন আলোচনায় বসতেছেন না? সেই কথাগুলো গুরুত্ব দেওয়া হয়নি। এই বিষয়গুলাকে কিভাবে দেখছেন, যে এই যে মানে এটা কি একটা বলবো যে এখানে কি একটা গোষ্ঠী মির্জাপুরি করেছে যে এই যে আওয়ামী লীগ সরকারকে সরানোর জন্য? আমরা বিভিন্ন মিডিয়াতে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে গোয়েন্দা সংস্থাগুলো আমাদের তথ্য ঠিক মতো দেয় নাই, এ বিষয়ে কি বলবেন? দেখুন, আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নই, নীতি নির্ধারণী পর্যায়ের কেউ না। আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। ফলে আওয়ামী লীগের পলিসি ডিসিশন নিয়ে কথা বলা আমার জন্য ডিফিকাল্ট। তবে আমার কাছে একজন নাগরিক হিসাবে বা রাজনীতিতে সক্রিয়ভাবে থাকার পরেও আমি কিন্তু একজন বিশ্লেষক। বিভিন্ন সময় 2001 সাল থেকে আমি গণমাধ্যমে কথা বলি। আমার বিশ্লেষণে মনে হয় রাজনীতিতে বিশ্বাস থাকা ভালো, অতি আত্মপ্রসাদ, অতি বিশ্বাস কিন্তু ভালো না। আর সবকিছুকে খতিয়ে দেখা ভালো। আত্মপ্রমাদ গোনা বা আত্মতুষ্টিতে থাকা ঠিক না। এই দুইটা আর একটা বিষয়। বিশ্বস্তদের সাময়িক বিশ্বস্ততাই যথেষ্ট নয়, তার অতীত পর্যালোচনা করা দরকার। আমাদের প্রশাসনের দায়িত্বে যারা ছিলেন, আমি কোনো উইং এর কথা বলবো না, তাদের অনেককেই আমরা নগদে ভালোবেসেছিলাম, নগদের কথাগুলিকে গুরুত্ব দিয়েছি। রাজনীতির সবসময় একটা জিনিস থাকে যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব আসবেই। এই প্রতি বিপ্লব আসবে কিন্তু মহামতি মাও সেতুং এর থিম, কার্ল মার্কস, লেনিন সহ এদের প্রত্যেকেই কিন্তু এটাকে ইন্ডোর্স করছে যে প্রতি বিপ্লব আসতে হবে, ঠেকাতে হবে। বঙ্গবন্ধু কিন্তু বলছিলেন যে স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন। বাংলার বাণী পত্রিকা আমাদের আওয়ামী লীগের একসময় মুখপত্র ছিল। সেই বাংলার বাণীতে একটা আর্টিকেল লিখছিলেন ফজলুল হক মনি যে প্রতি বিপ্লব আসবেই। আমাদের সব ওয়ার্নিং এর পরেও প্রতি বিপ্লব মোকাবেলা করার জন্য আমার যে ক্লাসিক্যালি যে প্রিপারেশনটা দরকার ছিল, সেই প্রিপারেশনটা আমাদের ছিল কিনা, সেই বিষয়টা কিন্তু আজকে গভীরভাবে প্রশ্নের মুখোমুখি। আরেকটা বিষয় রেজাউল ভাই, রিসেন্টলি আমরা দেখেছেন রংপুরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের 18টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, মারধর করা হচ্ছে। এবং যেভাবে এটা কিন্তু মিডিয়াতে কিন্তু অনেক পরে এসেছে, বিশেষ করে অনলাইন মিডিয়ায় নিউজ করার পর। এটা তো আসতেছে না। এই যে এটা কি সুপরিকল্পিত করা হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে দেশ ছেড়ে চলে যায়, এ বিষয়ে কি বলবেন? দেখুন, সংখ্যালঘুদের উপর অত্যাচারটা নতুন কিছু নয়। তবে যখনই অসাম্প্রদায়িকতার রাজনীতি করা কোনো দল ক্ষমতায় থাকে, পার্টিকুলারলি আওয়ামী লীগ,
তখন কিন্তু বাংলাদেশের হিন্দুদের ঘট পূজা করা লাগে না, একটা মন্দির ভাঙে না, নির্বিঘ্নে তারা উৎসব করতে পারে। যখনই ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসে, তখনই কিন্তু সংখ্যালঘুদের গির্জায়, প্যাগোডায়, মন্দিরে সর্বত্র হামলা হয়। শুধু হামলা না, তাদের সম্পত্তি জোর করে দখল করা, তাদের পারিবারিক পরিবেশ দখল করা, তাদের ধর্মীয় কর্মকাণ্ডে হামলা করা, এগুলি হয়। বর্তমানে যারা ক্ষমতায় আছে অনেকেই বলে যে এটা বেনামিতে জামাত ইসলামী সরকার। কাজে জামাত ইসলামী মানেই তো খুব পরিষ্কার ভাবে বোঝা যায় কি যে এরা ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা করবে, এটা স্বাভাবিক। আপনি চট্টগ্রামের চিন্ময় প্রভুর কথাটা ভুলে গেলেন কেন? চিন্ময় প্রভুর ঘটনাকে কেন্দ্র করে কিভাবে সেই এলাকায় একেবারে ভয়ঙ্কর ভাবে প্রশাসনের সাহায্যে নির্যাতন চালানো হয়েছিল, সেই ঘটনায় সারা বিশ্ব থেকে ডিমান্ড আসার পরেও চিন্ময় প্রভুকে মুক্ত হতে দেয়নি, এবং যারা নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে আবার হত্যা মামলায় আসামি দেওয়া হয়েছে। এটা নতুন কিছু না। যতক্ষণ পর্যন্ত অসাম্প্রদায়িক রাজনীতি এবং সেই রাজনীতির সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ এই সাম্প্রদায়িক শক্তি ধর্মীয় সংখ্যালঘুদের উপরে অত্যাচার করবেই। তবে তাদের উদ্দেশ্যে আমি বলবো, এই জন্মভূমি আপনার, আপনার বাবা, আপনার ঠাকুর দাদা, আপনার পূর্বপুরুষের। আমি একজন মুসলমান, আমার যে রাইট আছে আপনারও সেই রাইট আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সে রাইট। কাকে ছেড়ে যাবেন? আপনাকে এখানে শক্তি সঞ্চয় করে দাঁড়াতে হবে। এদেশেই তো চিত্তরঞ্জন সুতার সাহসের সঙ্গে রাজনীতি করেছে, এদেশে তো সুধাংশু হালদার সাহসের সঙ্গে কথা বলেছে, সুরঞ্জিত সেনগুপ্ত কথা বলেছে। এই দেশের রাজনীতিতে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের কখনো সংখ্যালঘু না ভাবার জন্য বলবো, একবারও সংখ্যালঘু ভাববেন না। কিসের সংখ্যালঘু? কনস্টিটিউশনাল রাইট আপনারও যা আছে আমারও সেই রাইট আছে, আপনার সেই রাইট আদায় করতে হবে। শেখ হাসিনা, আওয়ামী লীগ যতক্ষণ আছে অত্যাচার আসবে, অত্যাচারকে মোকাবেলা করতে হবে। আপনারা ভয় পাবেন না। বঙ্গবন্ধুর বাড়ি, যেটা বাঙালি জাতির সব গৌরবময় অর্জনের সূতিকাগার, সেটাকে যখন উড়িয়ে দেয়, শেখ হাসিনার স্বামীর বাড়ি সুধাসগম যখন উড়িয়ে দেয়, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর, আমার নিজের বাড়িঘর, আমার ভাই ব্রাদারদের বাড়িঘর যখন লুটপাট করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়, তখন বুঝতে হবে যে হামলা শুধু আপনাদের একার উপরে না। এ হামলা আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, যারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি, তাদের উপরে হামলা। আপনি আমি একই কাতারের মানুষ। শক্তি সঞ্চয় করেন, সেদিন খুব দূরে নয় যে এদেরকে আমরা মোকাবেলা করব। জি, রেজাউল করিম ভাই, আসলে দর্শকরা অনেক প্রশ্ন করছেন। একটা প্রশ্ন বাতাসে মানে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন মিডিয়ায় আসতেছে। এই প্রশ্নটা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি এরকম যে প্রবাসী একটা সরকার গঠন করার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে। এই বিষয়গুলো কি আপনার কাছে কোনো তথ্য রয়েছে? আমার কাছে কোনো তথ্য নাই, তবে আমি একটা কনস্টিটিউশনাল কথা বলি। প্রবাসী সরকার গঠিত হবে এরকম কোনো তথ্য আমার কাছে নাই। ফার্স্ট আই এম টু মেক ইট ক্লিয়ার। কিন্তু সরকার তো আছে। বাংলাদেশের যে সংবিধানটা, এই সংবিধানটা তো সাসপেন্ড হয়নি, এটা বাতিল হয়নি। এই সংবিধান অনুসারে অনির্বাচিত কাউকে সরকার গঠন করার কোনো এখতিয়ার দেওয়া হয়নি। যদি কেউ অনির্বাচিত সরকার দাবি করে, সেটা সংবিধান পরিপন্থী। তাই যদি হয়, তাহলে সংবিধানের 7(2) অনুচ্ছেদ অনুযায়ী ওই আইনটি, ওই দাবিটি বেআইনি, এবং সংবিধানের 7(a) অনুযায়ী এই জাতীয় সংবিধান পরিপন্থী কোন আইন বা দাবি কেউ করলে সেটা রাষ্ট্রদ্রোহিতা। ফলে এখন যারা ক্ষমতা দখল করেছেন, তাদেরও কিন্তু সরকার গঠন করার জন্য কোনো অনুমোদন কোনো জায়গার থেকে নাই। অনেকে বলে কে সুপ্রিম কোর্ট বলছে না? অনেকে জানেন না, সুপ্রিম কোর্ট তার রেফারেন্সে মহামান্য রাষ্ট্রপতিকে বলছে, জরুরি নির্বাহী কার্য পরিচালনার জন্য আপনি প্রধান উপদেষ্টা নিয়োগ এবং শপথ পড়াতে পারেন। কোথাও লেখা নাই যে আপনি অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারেন। এখন রাষ্ট্রপতি, তার তো সাহায্যের জন্য তার প্রেস সেক্রেটারি আছে, তার সেক্রেটারি আছে, তিনি অ্যাডভাইজার নিতে পারেন। রাষ্ট্রপতি তার সাহায্যের জন্য নিতে পারেন, তিনি রাষ্ট্রের প্রধান। আর কনস্টিটিউশনালি শেখ হাসিনা ইজ ভেরি মাচ প্রাইম মিনিস্টার, শেখ হাসিনার ক্যাবিনেট ইজ ভেরি মাচ ওয়ার্কিং। এখন তারা হয়তো কাজ করতে পারতেছেন না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, কিন্তু আইন অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। মহামান্য রাষ্ট্রপতি তো নিউজের সম্পাদক নুরুল কবিরের প্রশ্নে বলছেন যে আমার কাছে প্রধানমন্ত্রীর কোন রেজিগনেশন লেটার নাই। পাশাপাশি শেখ হাসিনা আবার বলছেন আমি তো পদত্যাগ করিনি।
তাহলে উনি বলেন পদত্যাগ করিনি, রাষ্ট্রপতি বলেন আমার কাছে কোনো পদত্যাগ পত্র নাই, তাহলে উনি তো সরকারে আছেন, নতুন করে প্রবাসী সরকার গঠন করার প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। জি হ্যাঁ, ধন্যবাদ স্যার। আরো কয়েকটা প্রশ্ন এসেছে, বিশেষ করে মানে অনেকেই লিখছেন 5ই আগস্ট প্রধানমন্ত্রী দেশে ফিরছেন, এরকম অনেক দর্শক অনেক কিছু লিখছেন, অনেকে আবেগ দিয়ে লিখছেন। স্যার কি মনে করছেন, আসলে কি প্রধানমন্ত্রী বা বাংলাদেশের শেখ হাসিনা রিসেন্টলি বাংলাদেশে আসার সম্ভাবনা আছে, বা উনি কি আসবেন, এরকম কি কোনো তথ্য আছে আপনার কাছে? আমি 3টা উদাহরণ দিয়ে বলি। বঙ্গবন্ধুকে খুন করার পরে খুনিরা 2টা দল করছিল, একটা নাম ফ্রিডম পার্টি আর একটা নাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি, সংক্ষেপে প্রগস। তারা বলতো আমরা শেখ মুজিবকে খুন করেছি, আমরা আত্মস্বীকৃত, আমাদের কেউ কিছু করার ক্ষমতা রাখে না, কেননা পার্লামেন্ট আইন করছে 1975 সালের 26শে সেপ্টেম্বর অর্ডিন্যান্স হয়েছিল ইনডেমনিটি, সেইটা 1979 সালে যখন জিয়াউর রহমান রাষ্ট্রপতি, তখন 6 এপ্রিল পার্লামেন্টে ওঠে এবং সেটা আইন হয়। কাজে আইন দ্বারা আমাদের প্রোটেকশন দেওয়া হয়েছে, আমাদের কেউ কিছু করতে পারবে না। তখন শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভানেত্রী করা হলো। কেউ কেউ বললো উনি আসলে তো ওনাকে মেরে ফেলবে। শেখ হাসিনা বললেন যে মৃত্যুকে বরণ করতেই আমি বাংলাদেশে যাব। এই একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ, 2007 সালের অন-11 সরকার সমস্ত এয়ারক্রাফটকে বলে দিল শেখ হাসিনাকে বহন করবা না, বহন করলে তোমাদের বিমানকে নামতে দেওয়া হবে না। শেখ হাসিনা বললেন আমি দেশে যাব। অনেকে বললেন আপনি গেলে তো গ্রেপ্তার হয়ে যাবেন, আমি গ্রেপ্তার হয়ে যাব। এর পরবর্তীতে 2004-এর আমি 2004-এর আগেরটা বলছি, যে 21 আগস্ট যখন তাকে হত্যার চেষ্টা করা হলো, 23 জন মারা গেল গ্রেনেড হামলায়, তখন অনেকে বলছিল আপনি দেশ ছেড়ে চলে যান, আপনি বঙ্গবন্ধুর অবশিষ্ট, আপনাদের শেষ করে ফেলবে। উনি বললেন না, মরতে হলে আমি এই দেশে মরবো। 2007 সালের কেয়ারটেকার গভর্নমেন্টের ক্যাঙ্গারু কোর্টে বসে, আমি তখন তার অন্যতম লয়ার ছিলাম, তিনি বলছেন মরতে হলে এখানে মরবো, আমি যাব না। শেখ হাসিনা হচ্ছে এই স্পিরিটের লোক, তাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে, এই হত্যার চেষ্টার পরেও তিনি রাজনীতি ছাড়েন নাই। কাজেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। তিনি তো কদিন পূর্বে বক্তৃতা দিয়ে বলছেন আমি অবশ্যই বাংলাদেশে আসবো, সুবিধা মতো সময় আসবো, তবে সে সময় খুব দূরে না। কাজী যারা আপনার কাছে প্রশ্ন করেছে তাদের উদ্দেশ্যে বলছি, শেখ হাসিনা সহ আমরা সবাই আমাদের প্রিয় মাতৃভূমিতে ফিরে যাব, সেদিন খুব দূরে না, অপেক্ষা করুন। যে আরেকটা প্রশ্ন স্যার, আপনি জানেন যে 8,200 কোটি টাকা গত 11 মাসে পাচার হয়েছে। হ্যাঁ, এটা আপনার সুইস ব্যাংকের হিসাবে বলা হচ্ছে। এবং এই যে চাঁদাবাজি হচ্ছে, মানে এই বিপ্লবটা কি আসলেই এই মানে ডক্টর ইউনূসে দেখেন উনি কি পরিমাণ সুযোগ সুবিধা নিয়েছেন এই গত কয়েক মাসে, বিশেষ করে উনি ওনার গ্রামীণ ব্যাংকের যে আপনার শতাংশ বাইরে নিলেন, তারপরে আপনার অনেক মানে একটা গ্রামীণ ব্যাংকের নামে একটা ইউনিভার্সিটি নিলেন, অনেক তথ্য আছে। এই তথ্যগুলা মানে দেশের জনগণকে কি মানে মিডিয়ায় প্রচার করছে না বাংলাদেশের, এটা কি এটা সুপরিকল্পিত একটা দামা চাওয়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এই বিষয়ে কি বলবেন? দেখুন, বাংলাদেশের মিডিয়ার কণ্ঠরুদ্ধ, তারা কিছুই লিখতে পারবে না। আমি আপনাকে একটা তথ্য দিই, সরকারের ওনার কাছে 666 কোটি টাকা ট্যাক্স পাবেন। উনি ট্রাইব্যুনাল ফেস করছেন, হাইকোর্টে আসছেন, হাইকোর্টে বলছে যে আপনি একটা অংশ জমা দিয়ে তারপর রিট করেন। এই ট্যাক্সটা যদি রাষ্ট্র পেত, তো এই ট্যাক্সটার মালিক হতো বাংলাদেশের 18 কোটি জনগণ। 666 কোটি টাকা বাংলাদেশের জনগণ, সেটি উনি নিজেরটা নিজে মাফ করে দিয়েছে। উনি অথরিটি, উনি মাফ করছেন। দ্বিতীয়, ওনার বিরুদ্ধে অনেকগুলো দুর্নীতির মামলা হয়েছিল, উনি রাষ্ট্র ক্ষমতায় বসে মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন। উনি গ্রামীণ ইউনিভার্সিটির পারমিশন নিয়েছেন, উনি গ্রামীণ ডিজিটাল ওয়ালেটের পারমিশন নিয়েছেন, উনি আদম ব্যবসা বুঝেন তো, বিদেশের লোক রপ্তানি করে, সেই লাইসেন্স উনি নিয়েছেন, মানে আদম ব্যবসা উনি ছাড়বেন না সেটাও নিছেন। এরপর গ্রামীণ ব্যাংকের রাষ্ট্রের মালিকানা ছিল 25%, রাষ্ট্রের মানে আপনি আমি যারা বাঙালি সবার মালিকানা, সেটাকে কমিয়ে করছেন 15%। আর ক্ষমতায় বসিয়েছেন ওনার গ্রামীণ ব্যাংকের যারা ছিল তাদেরকে, ওনার ভাতিজাকে, আপন ভাতিজাকে। মোটের পর কথাটা হচ্ছে দেশটাকে উনি গিলে খাবার জন্য এই অবৈধ মেটিকুলাস ডিজাইনে ক্ষমতা দখল করেছেন। কাজে উনি দুর্নীতি করবেন, ওনার পরিষদ দুর্নীতি করবেন, এটা স্বাভাবিক। এই কদিন আগে গুলশানে ধরা পড়লো 5 জন ওনার সিপাহ সালাররা। আবার ওনার এক উপদেষ্টার এপিএস এর শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসছে। আবার আরো আসছে যে তিনি সিটি কর্পোরেশনে টেন্ডারবাজি করেন, ওয়াসার থেকে লোক নিয়োগের ব্যবস্থা করেন, পৌরসভায় মেয়র নিয়োগের ব্যবসা করেন।
আবার আর একজন ওনার উপদেষ্টা ছিলেন এখন এনসিপির প্রধান, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ যে তার বাবা দোকান খুলে বসছিল কমিশন এজেন্সির। আবার তাদের মাহফুজ সাহেব আর একজন, তার বিরুদ্ধে অভিযোগ আসছে তিনি অস্ট্রেলিয়ায় টাকা পাচার করছেন এই অভিযোগ। আবার তাদের এক নেত্রী উমামা ফাতেমা, তিনি তো বলছেন যে জুলাই আন্দোলনের প্রতিষ্ঠানটি এখন মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে। ফলে এরা যে টাকা কামাবার জন্য এটা করছে, এটা যে কোনো আন্দোলন ছিল না, এটা তাদের লোকাই বাইরে এসে উমামা ফাতেমা, বাঁধন, নীলা ইসরাফিল, তারপর ওই যে ইনকলাব মঞ্চের প্রতিনিধি, আম আদমি পার্টির তারেক সাহেব, সবাই মিলে ওরা নিজেরাই সবকিছু বলতেছে। ফলে আমাদের আর বলার দরকার নেই, এটা একটা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হওয়া। আর আমি দাদা একটা জিনিস বলবো, এটা বিপ্লব বলবে না, কিসের বিপ্লব? একটা পরিকল্পিত ষড়যন্ত্রের ভিতর থেকে মেটিকুলাস ডিজাইনে শেখ হাসিনার সরকারের কিছু কর্মকর্তাদের বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক ভুল পলিসিকে অ্যাডাপ্ট করতে সহযোগিতা করার ভিতর থেকে একটা দুর্ঘটনা ঘটানো হয়েছে। এটা কোনো বিপ্লবী না। যে আগে স্লোগান দেওয়া হতো আমি কে তুমি কে রাজাকার রাজাকার, এখন স্লোগান হচ্ছে আমি কে তুমি কে জঙ্গি জঙ্গি। আপনি তো দেশের বাইরে আছেন, দেশের বাইরে বাংলাদেশের বাম মূর্তি মানে কতটুকু উজ্জ্বল হচ্ছে এই স্লোগান, এই মেসেজ গুলায়? দেখুন, ভাবটা এখন নাই, শুধু মূর্তিটা আছে। মূর্তিটা আছে, দেশের ভাব বলতে কিছু নাই। যে দেশে আইন নাই, রাস্তায় মানুষ পিটিয়ে মারলে কিছু হয় না, যে দেশের বিচারপতিদের তাড়িয়ে দেওয়া হয়, যে দেশে পুলিশকে হত্যা করলে বলে কোনো বিচার করা যাবে না, সেই দেশে কোনো ভাব আছে? মূর্তিটা আছে, ভিতরে আর কিচ্ছু নাই। দেশের ভাবমূর্তি ধ্বংস না হইলে, আরে ভাই, কমনওয়েলথ মুক্ত একটা দেশ বাংলাদেশ, সেই দেশের উনি দাবি করেন উনি প্রধান উপদেষ্টা, উনি ইংল্যান্ডে আসছেন, ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার, সে বলে যে ওর সাথে আমি দেখাই করবো না, অস্বীকৃতি। এর চেয়ে বেইজ্জতি কারবার থাকে? আরে ভাই, কেউ বাড়িতে দাওয়াত ছাড়া গেলে তো দরজাটা খোলে, দরজাটাও খোলে নাই। তা ভাব আর আছে কিছু? মূর্তিটাই আছে। 11টা দেশে গেছেন উনি, 11 দেশের থেকে 1000 কোটি টাকা বাংলাদেশে আসে নাই। বরং ওনার যে পেয়ারে দেশটা, বড় দেশ, সেই দেশে আমাদের তৈরি পোশাক বেশি রপ্তানি হতো। সেই দেশ এমন ভাবে শুল্ক আরোপ করছে যে বাংলাদেশের পোশাক শিল্প সব শুয়ে পড়তেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে, বৈদেশিক মুদ্রার যে অর্জনটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে। মালয়েশিয়া বলছে জঙ্গি, তোমাদের লোক আমরা নেব না। মালয়েশিয়ার দেখা দেখি মিডল ইস্টের অনেক দেশ বলছে বাংলাদেশের লোক নেব না। তাহলে আমাদের আয়ের 3টে উৎস, একটা হলো তৈরি পোশাক রপ্তানি, একটা ম্যান পাওয়ার, আর একটা দেশের ভিতর ইন্ডাস্ট্রি। 3টেই শুয়ে পড়ছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষায় 28 লক্ষ বেকার হয়ে গেছে, এর ভিতর 17 লক্ষ নারী। একে আজাদ, এই যে সমকাল এবং চ্যানেল 24 এর মালিক এবং আমিম গ্রুপের প্রধান, তিনি বলছেন 40 বছরের ব্যবসায় জীবনে এমন অবস্থা আমরা পড়িনি। আমাদের অবস্থা এখন সঙ্গীত। সবাই শিল্প খাতে, কৃষি খাতে, সমাজ খাতে, সর্বত্র বেতন দেওয়ার মতো অবস্থাই সরকারের এখন নাই। আর মানুষের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেখানে শেখ হাসিনা চালু করে আসছিলেন, বৃদ্ধের ভাতা, তালাকপ্রাপ্তদের ভাতা, দরিদ্রের ভাতা, ছাত্রদের ভাতা, সব এখন বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশটা এখন ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভিতরে। সাধারণ মানুষের এখন বাজারে গিয়ে চাল কিনতে পারে না। একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালাইয়ে তার যে আয় হয়, এটা দিয়ে তার বাজার করতে পারে না। ফলে মাছওয়ালা, রাস্তার পাশে যিনি শাক বিক্রি করেন, রিক্সাওয়ালা, তারা সবাই মিলে বলতেছেন যে শেখ হাসিনাই ভালো ছিল, বাংলাদেশটাকে এখানে নিয়ে গেছে। ভাত পাবার নাই, এখন মূর্তিটা আছে। তবে লাভবান হয়েছে ইউনূস, উনি এককভাবে লাভবান হয়েছে এবং ওনার পারিষদ বর্গ লাভবান হয়েছে। জি, আরেকটা বিষয় রেজাউল ভাই, যেটা হচ্ছে যে আপনি আইন বিশেষজ্ঞ, 17 জন উপদেষ্টা, 17 জন বিদেশি নাগরিক বলে আমরা শুনতে পাচ্ছি। এটা যদি হাইকোর্টে কেউ রিট করে তো এই সরকার তো অবৈধ, বা এই সরকার তো কোনো অস্তিত্বই থাকবে না। এই বিষয়ে একটু বলেন প্লিজ আমাদের দর্শকদের। দেখেন, আমি একটা জিনিস মনে করে দিই, জিয়াউর রহমান মার্শাল্লাহ জারি করে ক্ষমতায় আসার পরে তার কৃতকর্মকে বৈধতা দেওয়ার জন্য সংবিধানের 5ম সংশোধনী করলেন, যেটা 1979 সালের 6 এপ্রিল পার্লামেন্টে পাশ করালেন। তখন পার্লামেন্টে উনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। তখন পার্লামেন্টে 3 জন সংসদ সদস্য, সুরঞ্জিত সেনগুপ্ত, সুধাংশুশেখর হালদার এবং মিজানুর রহমান চৌধুরী, এই 3 জনে বলছিলেন যে এমন বেআইনি সংবিধান সংশোধন আইন পাশ করবেন না, এটা কিন্তু থাকবে না। আচ্ছা, আমরা 207 আসেন না ভোটে। সুরঞ্জিত বাবু বলছিলেন এই 207 একদিন 7-এ পরিণত হতে পারে, সেদিন বুঝবেন গণতন্ত্র হত্যা করা কাকে বলে।
সেই মামলাটা হাইকোর্টে আসে, সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলছেন যার ক্ষমতা দখল করার আইনগত ভিত্তি ছিল না, তিনি দখল করে যে আইনই করুন না কেন সব বাতিল এবং তার কৃতকর্ম সব বাতিল, এবং তাকে বলেছিলেন ক্ষমতা দখলকারী শুধু না, রাষ্ট্রদ্রোহী। কাজী সংবিধানের পরিপন্থী ভাবে আজকে যে বিদেশি নাগরিকদের দিয়ে মন্ত্রীর পদমর্যাদায় কাজ করানো হচ্ছে, এবং যিনি প্রধান উপদেষ্টা দাবি করছেন সংবিধানে এইরকম কোন পদ নাই, এদের কৃতকর্ম সংবিধানের ৫ম সংশোধনী এবং ৭ম সংশোধনী মামলায় সুপ্রিম কোর্টের যে রায় ছিল, ওই রায়ের আলোকে আজ হোক কাল হোক প্রমাণিত হবে এদের ক্ষমতা দখল অবৈধ, এদের কৃতকর্ম অবৈধ ছিল। জি, আমরা অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে আপনার আরেকটা প্রশ্ন আমরা করব। আমরা যে বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, স্মৃতি সব কিছু ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এবং আপনার ইভেন কি 7 জন বীর শ্রেষ্ঠ যে ভাস্কর্য ছিল তাও ভেঙে ফেলা হয়েছে। এটা কি এটা পরিকল্পিত হবে এই দেশের মুক্তিযুদ্ধের অস্তিত্ব ধ্বংস করে দিয়ে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধ্বংস করাটা চেষ্টা, কি বলবেন? দেখুন, আমি শুরুতেই বলছিলাম যে এবারের মুভমেন্টটা ছিল স্বাধীনতা যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেওয়া। পাকিস্তান এবং পাকিস্তানের গডফাদার এবং পাকিস্তানের যারা এই দেশে আছে, এই সবাই মিলে মহান মুক্তিযুদ্ধের যে পরাজয়, সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল। সে কারণে, না হলে ধরে নেন, আমি ধরে নিলাম যে কোঠা বিরোধী আন্দোলন, তা কোঠা বিরোধী আন্দোলনের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক কি, বঙ্গবন্ধু ভবনের সম্পর্ক কি, সারা বাংলাদেশের বঙ্গবন্ধুর মুরালের সম্পর্ক কি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটার সম্পর্ক কি, সংবিধানের সম্পর্ক কি, 7 বীর শ্রেষ্ঠর স্ট্যাচুর সম্পর্ক কি, মুক্তিযুদ্ধ জাদুঘরের সম্পর্ক কি, জয় বাংলার সম্পর্ক কি? আসল কথাটা হলো পরাজয়ের প্রতিশোধ নেওয়াটা হচ্ছে তাদের টার্গেট। সে কারণেই দেশেরা জয় বাংলা রাখতে চায় না, মুক্তিযুদ্ধের চিহ্ন রাখতে চায় না, আমাদের প্রাণ সঞ্চারী জাতীয় সঙ্গীত রাখতে চায় না। গোলাম আজমের ছেলে বলছে না, আজমি বলছে না যে এই জাতীয় সংবিধান, এই সঙ্গীত সব বদলাতে হবে, এবং ওরা কিন্তু পাকিস্তানি স্টাইলে জিন্দাবাদ বলে। পাকিস্তান বলতে ইনকলাব জিন্দাবাদ, ওরা এখন ইনকলাব জিন্দাবাদ বলে। ওরা যে স্লোগানটা দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলাটা বিশ্বাস করে না, ফলে বাংলাদেশটা ধ্বংস করতে পারবে না, সবকিছু করে পারে না। কারণ যতদিন লাল সবুজের পতাকা উড়বে, যতদিন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ থাকবে, ততদিন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের মহানায়ক, মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, সম্ভ্রমহারা 2 লক্ষ মা বোন এবং মুক্তিযুদ্ধের স্পিরিট এটা থাকবে। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে 200 বছর অপপ্রচার চালাবার পরেও এখনো সবাই বলে দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলা। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 21 বছর বঙ্গবন্ধুর বিরুদ্ধে যথেচ্ছাচার মিথ্যাচার করা হয়েছে। মানুষের মুখ থেকে কিন্তু বুক থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায়নি। এই নির্বোধরা যে চেষ্টা করছে, এই চেষ্টা তাদের ব্যর্থ হবেই হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা মানে অনুষ্ঠান শেষ করার আগে আমি একটু দর্শকদের বললেই, দর্শক আমরা বাংলাদেশ সময় রাত 10টা, ইউকে সময় বিকেল 5টা আমরা আরেকটা প্রোগ্রাম করবো। তাকবেন মেজর বসু, আখতারুজ্জামান, সাবেক এমপি এবং বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা। আপনারা সেই অনুষ্ঠানটা দেখবেন। রেজাউল করিম ভাই, আপনার কাছে অনেক কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন আমাদেরকে। দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ বক্তব্য একটু জানতে চাই। দর্শক বৃন্দ, আওয়ামী লীগ একটি দল, আওয়ামী লীগ পরিচালনা করে সাধারণ মানুষ, আওয়ামী লীগের সরকারও সাধারণ মানুষ, এরা কেউ ফেরেশতা না। দল পরিচালনা করতে গেলে অনেক সময় ভুল হতেই পারে, সরকার পরিচালনা করতে গেলে ভুল হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুদ্ধার করতে আওয়ামী লীগের কোনো বিকল্প ছিল না। বাঙালি জাতির ইতিহাসে যা কিছু গৌরবময় অর্জন সব আওয়ামী লীগের নেতৃত্বে আসছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে আসছে। আজকের যে সমৃদ্ধ বাংলাদেশ, তাও শেখ হাসিনার নেতৃত্বে আসছে। যারা প্রতারিত হয়েছেন, ভুল বুঝেছিলেন, আসুন ঐক্যবদ্ধ ভাবে আমাদের শত যুগ জন্মের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের সম্প্রীতির, সৌহার্দ্যের, অসাম্প্রদায়িক বাংলাদেশকে পুনরুদ্ধারে শেখ হাসিনার নেতৃত্বে আবার ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে আমাদের স্বাধীনতা বিরোধীদের